শুরু করছি প্রেমের পাঁচফোড়ন। লেখনীতে আফনান লারা। পর্ব সংখ্যা 13। তুমি আমাকে ববি থেকে সেভ করবা না? না, আমার ঠেকা পড়ে নাই। আজ তাহলে তোমায় আমি মাঝপথেই নামিয়ে দিব। তিয়েন, ভয় করছে না তোমার? না তো। শান্ত রেগে পানির বোতল নিয়ে পানি খেয়ে চেয়ার টেনে ধূপ করে বসে পড়ল। হাত দিয়ে তার খয়েরি সিল্কি চুলগুলো কপাল থেকে সরিয়ে পেছনের দিকে নিয়ে গেল। আহানার দিকে তাকিয়ে পকেট থেকে একটা সেন্টার ফ্রেশ নিল। আহানা শান্তর দিকে তাকালো। শান্তর চোখে মুখে শয়তানি হাসি। কিছু একটা করবে, কিন্তু কি করবে সেটা বুঝতেছি না আমি। কি করবে? শান্ত হেসে দিয়ে বলল, আরে আহানা, তোমার ওড়না পড়ে গেছে। আহানা হা করে নিজের দিকে তাকালো। সাথে সাথে শান্ত ওর মুখের ভেতর সেন্টার ফ্রেশ ঢুকিয়ে দিল। আহানা মুখ বাঁকিয়ে ফেলতে গিয়ে দেখলো ক্লিনার রুম ক্লিন করতেছে। অফিসে এই লোকটা পরিষ্কার করে সব সময়। কাউকে কিছু ফেলতে দেখলে চোখ এত বড় করে মনে হয় খুন খারাপই হয়ে যাবে, রক্তারক্তি হয়ে যাবে। আহানা তাকে দেখে মুখ থেকে চুইংগাম ফেলল না। উঠতে গেলে শান্ত ওর হাত মুঠো করে চেপে ধরে ফেলেছে। উঠতেও পারতেছে না সে। হু হা হা। স্টুপিড, হাত ছাড়ুন বলতেছি। আমার বমি আসতেছে, আমি এই চুইংগামটা ফেলবো। ফেলো না, আমি কি মানা করছি? আহানা মাথায় হাত দিয়ে বসে আছে, মাথা ঘুরছে, শরীর খারাপ করছে। শান্ত যখন দেখলো আহানা আর হাত ছাড়ানোর জন্য মুচড়াচ্ছে না, তখন তার দয়া হলো, হাত ছেড়ে দিল সাথে সাথে। আহানা দৌড় দিল বাথরুমের দিকে। অফিসে ফিরে রাগে গজগজ করতে করতে সিটে এসে বসলো আহানা। শান্ত কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে আর কাজ করতেছে। শান্ত শান্ত চমকে ইয়ারফোন খুলে ফেলল। পাশে বেবি হেলে তুলে কথা বলতেছে। শান্ত বিরক্তি নিয়ে বলল, কি তুমি আমাকে অ্যাভয়েড করতেছো কেন? শোনো বেবি, একটা সত্য তোমার জানা উচিত। ববি না, বেবি। আচ্ছা বেবি, আমি বিবাহিত, আমার ওয়াইফ আছে। কথাটা আহানার দিকে চেয়ে বলল শান্ত। আহানা চোখ তুলে ওর দিকে চেয়ে আছে। ডাহা মিথ্যা কথা বলল, তাও এই মেয়েকে সরানোর জন্য। কি? তুমি কি বললে? ইয়া, এটাই সত্যি। এমনকি আমার 2 বছরের একটা ছেলেও আছে। হোয়াট? না, আমি বিশ্বাস করি না। তুমি তো ভার্সিটিতে পড়ো। তুমি কিভাবে বিবাহিত হতে পারো? এটা মিথ্যা। আরে না, পালিয়ে বিয়ে করেছিলাম, তাই তো এত আর্লি হয়ে গেছে। ওহ, তার মানে তুমি সেকেন্ড হ্যান্ড। বেবি হনহনিয়ে চলে গেল। আহানা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হা হা হা, মিস্টার অশান্তের নিউ একটা নাম হয়েছে, সেকেন্ড হ্যান্ড। আহানা চুপ করো, তাহলে তুমিও সেকেন্ড হ্যান্ড? কেন কেন? আমি কেন? আমি তো বিবাহিত না। বিয়ে হলেই সেকেন্ড হ্যান্ড হয়, তার আগে না। এই ভুল তথ্য কে দিল তোমায়? মানে? শান্ত মুচকি হেসে জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিল। ইয়ারফোন কানে গুজতে গুজতে বলল, কিস করলে সেকেন্ড হ্যান্ড হয়ে যায়, বুঝছো আমার পাতানো বউ? আহানা চোখ বড় করে রেখে গিয়ে শান্ত গায়ে দুম করে কিল বসিয়ে দিল। বেয়াদব কোথাকার। শান্ত আহানা চুল টেনে দিল। আহানা এবার শান্তর জ্যাকেট টেনে এলোমেলো করে দিল। শান্ত হাত নিয়ে আহানার ওড়না ধরতে যেতে হাত সরিয়ে ফেলল। আহানার গায়ে হাত দিয়ে চুপ করে তাকিয়ে থেকে রেগে রেগে বলল, তো এখন আপনি আমার গায়ে হাত দিবেন? তুমি প্রথমে আমার গায়ে হাত দিছো, তো তাই বলে আপনি এভাবে আমার ওড়না ধরতে আসবেন? আমি ভুলে গিয়েছিলাম তুমি মেয়ে। ওকে ফাইন, সরি। শান্ত কম্পিউটারের একটা ফাইল ওকে করে আহানার দিকে চেয়ে বলল, যদি আরেকদিন জ্যাকেটে হাত দিছো, তো তোমার গায়ে তোমার ওড়না থাকবে না। আহানা চোখ তুলে বলল, কি? আপনার এত বড় সাহস? আপনি চুপ। যখন ওড়না ছিনিয়ে নিব তখন এসব বলিও, ওকে? বেয়াদব একটা। তুমিও বেয়াদব। আপনি বেয়াদব। শান্ত রেগে আহানার চুল টেনে দিল। আহানা শান্তের হাতে তার নখ ঢুকিয়ে দিল। আউচ! শান্ত এবার আহানার মাথার চুল থেকে হাত নামিয়ে আহানার হাত ধরে কচর করে এক কামড় বসিয়ে দিল। আউ! রাফিজ স্যার দৌড়ে আসলো তার কেবিন থেকে। কি হলো আহানা, এমন চিৎকার দিলে কেন? কি হয়েছে? আহানা ওড়না দিয়ে হাত লুকিয়ে বলল, তেলাপোকা দেখছি তাই। ও, আমি তো ভাবলাম তোমার তেলাপোকা কামড় দিছে। কথাটা বলে রাফিজ স্যার হেসে দিয়ে চলে গেল। হি হি, মিস্টার অশান্ত একটা তেলাপোকা। তুমি তেলাপোকা? তুমি তেলাপোকি। জলহস্তিনী ঠিক ছিল, তেলাপক্ষিনী মানে আবার কি? ও, তুমি বুঝবে না।
আমাকে যাই বলো না কেন, তোমাকে বলার সময় ইয়াকার বসিয়ে দিব। ব্রেক টাইম শুরু হয়ে গেছে। আহানা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে চেয়ে আছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে হাত মুঠো করে ধরে টান দিল। আহানা চমকে তাকালো সেদিকে। শান্ত হালকা করে হেসে বলল, কি গো পাতানো বউ, চলো ক্যান্টিনে যাই খাইতে। আমি যাব না, আর আপনাকে বলছি না আমাকে পাতানো বউ বলবেন না। ওকে পাতানো বউ, চলো এখন। শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে গেল ক্যান্টিনের দিকে। তোমাকে ছাড়া কিছু খাওয়ার সময় মন বসে না আমার। কি খাবা বলো? কিছু না। ওকে ভাইয়া, 299 এর যে প্যাকেজ আছে সেগুলো 2টা প্যাকেজ এই টেবিলে দিয়ে যান। আমি বলছি না খাবো না, খেয়ে নাও, বাসায় নিয়ে যাইও। শান্ত জ্যাকেটের চেন খুলে গায়ে ফু দিতে দিতে বলল, আজ এত গরম। আহানা পিছনে চেয়ে দেখলো বেবি পায়ের উপর পা তুলে লিপস্টিক লাগাচ্ছে। আপনি অসভ্য একটা লোক, কিছুক্ষণ আগে ওর থেকে ছাড়া পেতে বলছেন আপনি বিবাহিত, আর এখন ওরে দেখে বলেন আজ গরম। শোনো, অলওয়েজ এত নেগেটিভ সব নিবা না। আমার সত্যি গরম লাগতেছে, ক্যান্টিনে এসি নষ্ট দেখো না। আর আমি তো বেবিকে দেখিও নাই। কথাটা বলে শান্ত ঠাস করে টেবিলে এক বাড়ি দিয়ে আরেকদিকে মুখ করে বসলো। মিস্টার অশান্ত রাগ করেছে। তোমার সাথে কথা বলবো না, যাও। খাবার এসে গেছে, খেয়ে যাও এখান থেকে। আমি না খেয়েই যাব। আহানা উঠে চলে গেল কথাটা শেষ করে। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে আহানা তমালের নোট কমপ্লিট করতেছে কেবিনে বসে বসে। শান্ত খাবার নিয়ে এসে আহানার সামনে চেয়ার টেনে বসলো। আমি বলছি না খাবো না। তুমি খাবে না, তোমার 14 গোষ্ঠী খাবে। শান্ত আহানার গাল টিপে ধরে এক লোকমা মুখের ভিতর ঢুকিয়ে দিল। আহানা কিছু বলতে যাবে তার আগেই ওর নাক টিপে ধরলো শান্ত। দম বন্ধ হয়ে আসতেছে তার, না চিবিয়ে গিলে ফেলল। শান্ত মুচকি হেসে ওর নাক থেকে হাত সরিয়ে ফেলল। আরেকটা লোকমা বানাতে বানাতে বলল, আমি যখন মোহনগঞ্জে থাকতাম আমার এখনকার মা আমার বোন মিতুকে এমন করে খাওয়াতো। ও একদম খাবার খেতে চাইতো না, তাই নাক টিপে ধরতো। ওর সাথে সাথে ও খাবার গিলে ফেলতো। তাই বলে আমাকেও এমন করে খাওয়াবেন? তুমি নিজে খেলে তো আর আমার এত কষ্ট করতে হতো না। আচ্ছা দিন। হাহানা খাবার হাতে নিয়ে শান্ত উঠে দূরে জানালার পাশে হেলান দিয়ে দাঁড়ালো। পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরালো। এই ফ্লোরে এখন আহানা ছাড়া কেউ নেই, তাই নিশ্চিন্তে সিগারেট খাওয়া যায়। আহানা খাওয়া শেষ করে হাত ধুয়ে এসে শান্ত সিগারেট হাতে রেখে সূর্যের সাথে ফোনে কথা বলতেছে হাত নাড়িয়ে নাড়িয়ে। আহানা এই নিয়ে 3বার তাকালো। ওই দিন সিগারেট খেয়ে অবস্থা খিচুড়ি হয়ে গেলেও টেস্টটা ভালোই লেগেছে। আরো একবার খেতে পারলে মন্দ হতো না। আহানা এগিয়ে কাছে এসে দাঁড়ালো, এদিক ওদিক তাকালো, কেউ নেই। আর 5 থেকে 6 মিনিট পর সবাই ফিরে আসবে কেবিনে। এর ভেতরে যা করার করে ফেলতে হবে। আহানা ছোঁয়া মেরে সিগারেটটা নিয়ে নিল। শান্ত সূর্যের সাথে কথা বলায় ব্যস্ত থাকায় টেরই পেল না যে তার হাতে সিগারেট গায়েব হয়ে গেছে। আহানা সিগারেটটা মুখে দিয়ে পরপর 2টা টান দিল। তারপর হা করে ধোঁয়া বের করে হাসতে হাসতে আরেকবার মুখে দিল। এবার মনে হচ্ছে মুখের সাথে সাথে চোখও জ্বলে যাচ্ছে। আহানা সিগারেটটা ফেলে কাশতে কাশতে চেয়ারে বসে পানির বোতল খুঁজতেছে। শান্ত ফোন রেখে হাতে চেয়ে দেখলো সিগারেট গায়েব। ফ্লোরে পড়ে আছে বাকি অংশ। আর আহানা হাত দিয়ে মাথা মুছতে মুছতে কি যেন খুঁজতেছে। আহানা, তুমি আমার সিগারেট নিছো কেন? মুখে দিছো আবার? আহানা পানি খুঁজেই পাচ্ছে না। 1 বোতল পানি ছিল, খাবার খেয়ে সব শেষ করে ফেলেছে। শেষে শান্ত ক্যান্টিন থেকে পানি এনে ফিরে আসলো। ওর হাতে দিয়ে ওর মুখের দিকে চেয়ে দেখলো ওর মুখ লাল অজগর হয়ে আছে। নাকের নিচে লাল লাল কি যেন দেখা যাচ্ছে। শান্ত আহানার মুখ টিপে উল্টিয়ে ফ্লোরের ফ্ল্যাশ অন করে দেখলো রক্ত। আর কিছুক্ষণ হলেই গড়িয়ে পড়বে। শান্ত মহাচিন্তায় পড়ে গেল। আহানাকে বকবে কি না কি মারবে তা একপাশে রেখে ড্রয়ার থেকে টিস্যুর বক্স নিয়ে আহানার মুখে টিপে রক্ত মুছতে গেলে নিল। তারপর ভ্রু কুচকে আহানার গালে চড় মারার জন্য হাত উঠালো। আহানা চোখ বন্ধ করে ফেলেছে ভয়ে। তোমার কি মাথা গেছে? ওইবার সিগারেট খেয়ে কি হয়েছিল তোমার মনে নেই? আজ আবার সেই ভুল করলে? বলো তো এবার, রক্ত বের হচ্ছে নাক দিয়ে, শান্তি হয়েছে তোমার? কেমন করে খেয়েছো সিগারেট যে নাক দিয়ে রক্ত বের হয়ে এসেছে? আমি আসলে ধোয়া নাক দিয়ে বের করতে চাইছিলাম। অনেকেই নাক দিয়ে বের করে তো তাই অনেকেই নাক দিয়ে বের করে তো তাই
এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এমন করছি। তাই তাই বলে তুমি ছেলেদের মতো করতে চাইবা? বারবার ভুলে যাও কেন যে তুমি মেয়ে? তোমাকে এসব স্যুট করবে না, বুঝো না কেন? নাকি বোঝার চেষ্টা করো না তুমি, বেয়াদব মেয়ে কোথাকার? আহানা চোখ মুছে কম্পিউটার অন করলো। সবাই এক এক করে আসতেছে অফিসে, যে যার কেবিনে বসতেছে। শান্ত শক্ত হয়ে তার কাজ করে যাচ্ছে। আহানা হাত দিয়ে চোখ মুছতে মুছতে কাজ করতেছে। বোকা মেয়ে একটা। একটু জ্ঞান বুদ্ধি যদি থাকতো তো দ্বিতীয়বার সিগারেট খাওয়ার সাহস করতো না। অফিস ছুটি হওয়ার পর আহানা গুটি গুটি পায়ে নিচে নেমে রোডের সামনে দাঁড়িয়ে শান্তের জন্য অপেক্ষা করছে। শান্ত বাইক নিয়ে এসে বলল, তোমার কি খিদা পেয়েছে? না। কেন? তাহলে চলো এক জায়গায় যাব। কোথায়? গেলেই দেখবে। আহানা চুপ করে বাইকে উঠে বসলো। কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, আমরা কই যাচ্ছি? তোমার বেস্টুর বাসায়। রূপা, কিন্তু কেন? আজ ওকে দেখতে আসবে ছেলেপক্ষ। কি? ও আমাকে বলেনি কেন? আর নওশাদ ভাইয়া? আরে তোমাকে কি বলবে? নওশাদ খবরটা মাত্রই জেনেছে। সে আমাকে দায়িত্ব দিয়েছে রূপার ফ্যামিলিকে বোঝানোর জন্য। তো আমরা কি এখন তাদের মানাতে যাচ্ছি? তোমাকে নিয়েছি কারণ তুমি রূপাকে চেনো, সবকিছু জানো। আরে ওনারা আমাদের কথা শুনতে যাবে কেন? চুপ করে তো, এত প্রশ্ন করে মাথা খাইও না আমার। আহানা তো ভেবে যাচ্ছে রূপা ওরে এত বড় কথা জানালো না কেন। রূপাদের বাসায় এসে আহানা ঢুকতে যেতেই শান্ত ওর হাত ধরে থামিয়ে দিল। আহানা ওড়না টেনে ওর মাথায় ঘুমটা দিয়ে দিল। শোনো, তুমি বলবো আমি তোমার স্বামী, ওকে? কি? কিন্তু কেন? আরে না হলে অবিবাহিত ছেলে মেয়ে বাংলাদেশি পরিবারের লোকেরা বাচ্চা ভাবে, বুঝছো? বিবাহিত শুনলে আমাদের কথাই গুরুত্ব দিবে, তাই বলে এত বড় মিথ্যা? ওকে, আমি রূপাকে বলতেছি তুমি ওকে হেল্প করতে চাও না। আহানা শেষে রাজি হলো। কলিং বেল চাপ দিল। শান্ত একজন ভদ্রলোক এসে দরজা খুললেন। সম্ভবত রূপার বাবা হবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? ঠিক চিনলাম না। আমি নওশাদের বড় ভাই শাহরিয়ার শান্ত, আর এ আমার ওয়াইফ আহানা ইয়াসমিন। নওশাদ কথা শুনতে ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ভ্রু কুঁচকে ভেতরে চলে গেলেন। এই হলো তো, মিথ্যা বলা যখন হলো তো বাসায়ও ঢুকতে দেয়নি। শান্ত দাঁতে দাঁত চেপে আহানার চুল টেনে বলল, চুপ থাকতে পারো না তুমি? লোকটা আবার ফেরত আসলেন। সাথে একজন বয়স্ক মহিলা আনলেন। রূপার দাদি মনে হয় উনি। লোকটা শান্ত আর আহানাকে ভিতরে আসতে বলে নিজে সোফায় বসলেন। শান্ত আর আহানা বয়স্ক মহিলাকে সালাম দিয়ে সোফায় বসলো। আমরা নওশাদের ব্যাপারে জানি, তো তোমরা এখন কি বলতে এসেছো? আমি বলতে এসেছি নওশাদ আমার ছোট ভাই, ওরে আমি চিনি। ও রূপাকে অনেক ভালোবাসে, রূপাও ভালোবাসে। তাহলে আপনি কেন এখন রূপাকে আরেকটা ছেলের সঙ্গে বিয়ে দিতে যাচ্ছেন? নওশাদ কোনো চাকরি করে? বলো। করে না তো, করবে। নওশাদের পড়ালেখা অনেক ভালো, ও অনেক ভালো একটা চাকরি পাবে। পরেরটা পরে, এখন তো করে না। আর আমি আমার মেয়েকে এখনই বিয়ে দিব। ছেলেপক্ষ কিছুক্ষণ পর আসবে, আপনারা আসতে পারেন এখন। শান্ত আহানাকে এক খোঁজা দিল কিছু বলার জন্য। আহানা দাঁত কেলিয়ে বলল, কিন্তু আঙ্কেল, রূপা তো প্রেগনেন্ট, নওশাদের বাচ্চার মা হতে চলেছে। শান্ত চোখ কপালে তুলে আহানার দিকে তাকালো। রূপার বাবা সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। কি বললে? এটা মিথ্যা কথা। এটাই সত্যি আঙ্কেল। শান্ত ফিসফিস করে বলল, এসব কি আজগুবি কথা বলে যাচ্ছ? মাথা গেছে তোমার? আরে ওরা ওই দিন রুম রেট করেছে না, বলছেন না? তো এতদিন তো প্রেগনেন্ট হয়ে যাওয়ারই কথা, তাই না? আর এটা বলায় উনি বিয়ে দিতে বাধ্য হবেন। রূপা এদিকে আয়। রূপা একটা মেরুন রঙের শাড়ি পরে রেডি হয়ে রুমে বসেছিল। বাবা চিৎকারে দৌড়ে এসে আহানার শান্তকে দেখে চমকে উঠল। রূপার বাবা হাত উঠালেন রূপাকে মারার জন্য। আরে আরে আঙ্কেল, গর্ভবতী নারীর গায়ে হাত তুলে গুনাহ ওর ভাগিদার হবেন না। আহানার কথায় বাবা হাত থামিয়ে হনহনিয়ে বাসার ভিতর চলে গেলেন। বয়স্ক মহিলাটি মনে হয় কানে শোনে না। একবার আহানার দিকে তাকাচ্ছে, আরেকবার শান্তর দিকে, আবার রূপার দিকে তাকাচ্ছে। মাঝে মাঝে তাকানো বাদ দিয়ে তসবিহ পড়তেছেন, কোনো রিয়াক্ট করতেছেন না। তার মানে উনি কিছুই শোনে নাই। এসব কি বলতেছে বাবা? মানেটা কি? আর বাবা এভাবে চলে গেল কেন? তোমরা কি বলেছো বাবাকে? শান্ত কিসব ভাবতে ভাবতে সোফায় বসে পড়ল। আহানা দাঁত কেলিয়ে বলল, আমি তোর বাবাকে বলে দিছি তুই প্রেগনেন্ট। হোয়াট? তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস এসব? এমন করছিস কেন? আজ না হয় কাল তো প্রেগনেন্ট হবি, তাহলে এত টেনশন
কিসের? আর তুই তো বলেছিস রুম ডেট করছস, তাহলে প্রেগনেন্ট হয়ে যাওয়ার চান্স আছে? মানেটা কি? এটা বলার আগে একবার আমাকে জিজ্ঞাইছস তুই? নওশাদ আমাকে 72 ঘন্টার ইমার্জেন্সি একটা পিল এনে দিছিল, ওটা খাইছি আমি। আমি প্রেগনেন্ট হব না। আহানা চোখ বড় করে শান্তের পাশে বসে গেল। হলো তো, হুদয় এত বড় কথা মিথ্যা বললে তুমি? তোরে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, আমাকে বলিসনি কেন? কি করে বলবো? বাবা আমার ফোন নিয়ে গেছে, পরে মায়ের ফোন দিয়ে লুকিয়ে নওশাদকে বলেছি আমি। শান্ত আহানার কাজ ঝাঁকিয়ে ভ্রুকুচকে বলল, এখন কি করবা? প্রেগনেন্ট হয়নি তো হয়ে যাবে। মানে? মানে আবার রুম ডেট কর তোরা, তাইলে হবে। আপাতত আমি, তুই, নওশাদ আর শান্ত ভাইয়া সত্যিটা জানবো, আর কেউ না। সবাই জানবে তুই প্রেগনেন্ট। 1 মিনিট, আমি তোমার ভাইয়া না, ওকে? তো কি পাতানো বর? মানে পাতানো কি আবার? তোরা কি বলছিস এসব? আমাকে আর কোনোদিন ভাইয়া ডাকবা না, না হলে তোমার চুল ছিঁড়ে ফেলবো আমি। আপনি আমাকে পাতানো বউ ডাকবেন না একদম, না হলে আপনার গাল টেনে ছিঁড়ে আপনার হাতে ধরিয়েই দিব আমি। কি বললে? শান্ত এগিয়ে এসে আহানার চুল এলোমেলো করে দিল। আহানা রেগে শান্তর গাল ধরে টেনে ওকে ঝাঁকিয়ে সোফার সাথে লাগিয়ে ধরলো। শুরু হলো মারামারি হানাহানি। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্সিং শো দেখতেছে। শেষে মাথায় হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। ল্যান্ডলাইন থেকে নওশাদ কল দিল। হ্যালো রূপা, শান্ত সব সামলিয়ে নিয়েছে তো? তুমি আর কাউকে পেলে না আমার বাসায় পাঠানোর জন্য? শুধু শান্ত ভাইয়া হলো এক কথা ছিল, সাথে আহানাও আসছে। এখন দুজন মিলে মারামারি করতেছে। আমার বিয়ে আটকাবে, তাদের ঝগড়া কেমনে আটকাবো আমি, সেটাই ভাবতেছি এখন। দাঁড়াও, আমিও আসতেছি। তুমি ওদের দুজনকে একটা রুমে লক করে রাখো, না হলে আমাদের আর এ জীবনে বিয়ে হবে না। আচ্ছা আহানা, শান্ত ভাইয়া, কি তোমরা চলো, আমার সাথে রুমে কথা আছে। রূপা দুজনকে টেনে হিসড়ে ধাক্কা মেরে রুমে ঢুকিয়ে লক করে দিল। এই রূপা, তুই দরজা আটকাচ্ছিস কেন বেয়াদব? দরজা খোল। রূপা, রূপা, তুমি দরজা লাগাইছো কেন? সরি শান্ত ভাইয়া, নওশাদ বলেছে আপনাদের খাঁচায় বন্দি করে রাখতে। দুজন একসাথে একজন আরেকজনকে মারতে মারতে আশেপাশে জনগণকেও ধরে পিটাবেন। আহা না, সব তোমার কারণে হয়েছে। আজব তো, আমি কি করছি? আপনিই তো আগে আমার চুল টান দিলেন, না হলে আমি কি দিতাম? চুল টানছি তো কি হয়েছে? তোমার সাহসই কেমনে আমাকে ভাইয়া বলার? তো আপনি ভাইয়া নাও তো কি, চাচা জেঠা? এই খবরদার আমাকে চাচা ডাকবা না। আপনি আমার চুল না টানলে এত কিছু হতো না। চুল টানছি বলে তুমি পাল্টা আমার গাল টানছো কেন? নওশাদ প্লিজ তাড়াতাড়ি আসো, ওরা আমার রুমটাকে উল্টাই ফেলতেছে। মারামারি করতে করতে সব ধুমধাম করতেছে। জলদি আসো প্লিজ। আমি আসতেছি, তুমি এক কাজ করো, ওই রুমের লাইট অফ করে দাও। অন্ধকারে তো আর মারামারি করবে না, রাইট? বাট লাইট অফ করতে হলে তো রুমের ভিতর ঢুকতে হবে। এখন কি করব? তুমি বাসার কারেন্টের মেন লাইন অফ করে দাও, তাহলেই হবে। আচ্ছা, ভালো বুদ্ধি। আহানা শান্তের চুল টানতেছিল আর শান্ত আহানার কান টানতেছিল। কারেন্ট চলে যাও, দুজনে 20 সেকেন্ড চুপ করে থাকলো। যাক বাবা, দুজনের ঝগড়া থামিয়েছে, বাঁচলাম। সব আপনার কারণে হচ্ছে। না আপনি আমাকে এখানে আনতেন আর না এত কিছু হতো। এই শোনো, সব তোমার বেস্টুকে বাঁচাতে হচ্ছে। নওশাদ ভাই আপনার বেস্টু না তো? আগে তোমার বেস্টু রূপা, না আগে নওশাদ ভাইয়া। খোদা, অন্ধকারে মানুষ কেমনে ঝগড়া করতে পারে? নওশাদটা কখন আসবে? আমার তো মনে হচ্ছে অ্যাটম বোম ব্লাস্ট হতে পারে, বেশি দেরি নেই। বাসার পাশ দিয়ে দুটো বিড়াল হেঁটে যাচ্ছিল। আহানা শান্তর মতো তারাও একে অপরের সাথে ঝগড়া করতেছে। তাতে চেঁচামেচিতে আহানা ভয় পেয়ে শান্তির চুল টানা রেখে ওরে চেপে ধরলো। হি হি, আহানা ম্যাডাম আপনার ভয় লাগছে বুঝি? ওটা কিসের আওয়াজ? আহানা আর শান্তর বিড়াল ভার্সন। ওহ। আহানা পাটা একটু পিছতে নিচে থাকা একটা কার্পেট তার পায়ে লাগলো। এমনি তো মনের মধ্যে ভয় কাজ করতেছিল বিড়ালের চিৎকার চেঁচামেচিতে। হঠাৎ পায়ে কার্পেট লাগায় ভয় পেয়ে পড়ে যাওয়ার সময় আহানা শান্তর জ্যাকেট টেনে ধরলো। শান্ত অন্ধকারে কিছু বুঝে উঠতে পারলো না, দুম করে আহানাকে নিয়ে বেডের উপর পড়ে গেল। আহানা যখন বুঝতে পারলো শান্ত তার গায়ের উপর, তখনই চিৎকার করতে যেতেই শান্ত ওর মুখ চেপে ধরলো। শোনো, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, ওকে? তুমি পড়ে যাওয়ার সময় আমাকে ধরতে গেছো কেন? পড়লে তো আর মরে যেতে না। কি বললেন?
আপনাকে ধরছি, আপনি আমাকে সেভ না করে উল্টো আমার গায়ে পড়লেন। আপনার মনে মনে শয়তানি আমি জানি। কি বললে তুমি? নিজেকে নিজেকে আমাকে নিয়ে বেটে পড়ে এখন আমাকে দোষ দিচ্ছ? আহানা কিছু বলতে যাবে তার আগে লাইট জ্বলে উঠল। দুজন দুজনকে এমন অবস্থায় দেখে শান্ত স্বাভাবিকভাবে রিয়াক্ট করলেও আহানা ইয়া বড় এক চিৎকার দিল। শান্ত সাথে সাথে কানে হাত দিয়ে উঠে গেল বিছানা থেকে। আহানা চোখ বড় করে চেয়ে আছে ওর দিকে। এত চেঁচাও কেন তুমি? আপনার লজ্জা করে না এতক্ষণ এই অবস্থায় থাকার পরেও? কেন লজ্জা করবে? আমি কি তোমাকে টাচ করছি একবারও? দরজা খুলে নওশাদ আর রূপা ঢুকলো তখনই। কি রে শান্ত, তুই কি বাচ্চা? এমন ঝগড়াটে তো তুই ছিলি না। এখন এত ঝগড়া তোর আসে কই থেকে? আহানা না হয় ছোট, তাইও ঝগড়া করে, আর তুই? তোর ঝগড়া করা খাটে না। রূপা পাগল হয়ে তোদের তোদের রুমে বন্ধ করছে। এমন করছিস কেন? তোরে এর জন্য পাঠিয়েছি আমি? শোন, আমি সুন্দর করে হ্যান্ডেল করছিলাম ব্যাপারটা। আহানা মাঝখান দিয়ে বলল রূপা নাকি প্রেগনেন্ট। যা বলেছে ভালো বলেছে। এতে করে আঙ্কেল কোনো উপায় না পেয়ে রাজি হবে। আহানা থ্যাঙ্কস। আহানা দাঁত কিলিয়ে বলল, সবাই তো সবকিছু পারে না। এসব শেখার জন্য ম্যাচুরিটি থাকা লাগে। কিছু কিছু বুড়া খাটাস এসব পারে না। কি বললে? আমি বুড়া খাটাস? শান্ত এগিয়ে গেল আহানার চুল টানতে। নওশাদকে সামলিয়ে বাইরের দিকে টেনে নিয়ে গেল। আহানা, তোমার ছাড়বো না আমি, ছাড়িয়েন না। এই আহানা চুপ করো। এত বড় একটা ছেলের সাথে সারাদিন ঝগড়া করতে তোমার শরম করে না? ভয় করে না? বাদ দে, উনি হুদায় এমন করে সব সময়। আমি কিছু করি না। জানি আপনি কি করেন আর না করেন, এখন চলেন। আচ্ছা আঙ্কেল, আপনি নওশাদকে 1 মাস টাইম দেন। নওশাদ একটা ভালো জব পেয়ে রূপাকে বিয়ে করে নিবে। রূপার বাবা চুপ করে থেকে বললেন, পরের সপ্তাহে নওশাদ যেন তার ফ্যামিলিকে নিয়ে আসে। নওশাদ তো খুব খুশি, হ্যাঁ বলে দিল। বাসা থেকে বেরিয়ে খুশিতে লাফিয়ে উঠল সে। থ্যাঙ্কস ভাই বোন, তোমাদের কারণে আমি রূপাকে আমার করে পাবো। থ্যাঙ্কস এ লট। আহানা সে কখন থেকে বাইকে বসে আছে, শান্ত নওশাদের সাথে কথা বলতেছে দূরে দাঁড়িয়ে। রূপাদের বাসাটা সুন্দর। রূপার বাবা রূপাকে কত ভালোবাসে। ওদের ভালোবাসাটা মেনে নিয়েছে, বিয়েও দিবে বলেছে। ওদের এখন বিয়ে হবে। কত খুশি রূপা। আহানা আকাশের দিকে তাকালো। আমার বিয়ে হবে কিনা আমি সেটাই জানি না। বিয়ে দিতেও তো একটা পরিবার লাগে, মা বাবা ভাই বোন লাগে। আর আমার তো, তার মানে আমার বিয়ে হবে না কোনোদিন? হবে হবে না কি বলেছি? আমাকে কে বিয়ে করবে? একটা অনাথ মেয়েকে, যার না আছে রূপ, না আছে টাকা পয়সা, না আছে যোগ্যতা। অবশ্য বিয়ে ছাড়াও জীবন কাটানো যায়। আমি না হয় আজীবন কুমারী থেকে যাব। একটা দিনের কথা মনে পড়ে গেল। মিম আপুদের বাসায় সকল বাজার, সব কাজ করে একটা ছেলে, নাম রাকিব। তার সাথে আমার বিয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল মিম আপু। তার মতে আমার আর সেই ছেলেটার পারফেক্ট ম্যাচ হবে। দুনিয়ার যত ভালো ভালো পরিবার আছে, তারা ভালো পরিবারের মেয়ের সাথে তাদের ছেলে বিয়ে দেয়। তাই আমার জন্য মিম আপু সেই ছেলেটাকেই ভালো মনে করেছিল হয়তো। আমিও গরিব, সেও গরিব। মাঝে মাঝে হাসি পায় এই ভেবে যে মানুষ আমার জন্য কত ভাবে। তাদের ভাবনা শুনে হাসি পায়। কি দরকার এত ভাবার? আমি তো ভালো আছি। বিয়ে ছাড়াও একা জীবনে ভালো থাকা যায়। এবার বেতন পেলে তারেক আঙ্কেলকে মাসের বেতন দিব, আর একটা পাঞ্জাবি কিনে দিব। আমার প্রথম স্যালারি, অনেক খুশি হবেন। মিম আপু আর কণিকা আপুকে তো জামা কিনে দেওয়ার সাধ্য নেই। তাদের ছোটখাটো কিছু গিফট কিনে দিব। মাসে সদাই করতে হবে, আর 2টা জামা আর একটা শাড়ি কিনবো রূপার বিয়েতে পরার জন্য। আর পরেও কিছু সঞ্চয় থেকে যাবে, ওগুলো জমা রেখে দিব। একদিন জমাতে জমাতে অনেক টাকা হবে। আমি একটা নিজের বাড়ি বানাবো। টিনের হলেও চলবে, সেটা শুধু আমার বাড়ি হবে। 2টো রুম থাকবে, একটাই আমি ঘুমাবো আর একটাই রান্না করব। একটা টিভিও কিনবো। আমার টিভি দেখার শখ অনেক। বাজারের দোকানগুলোতে টিভি দেখলে মন চায় একটু গিয়ে দেখি, কিন্তু থাক, একদিন আমিও টিভি কিনবো। ওকে, তুই বাসায় যা, আমি আহানাকে ওর বাসায় দিয়ে এসে বাসায় ফিরবো। ঠিক আছে, বাই। শান্ত নওশাদকে বিদায় দিয়ে পকেট থেকে বাইকের চাবি নিয়ে আসতে আসতে দেখলো আহানা আকাশের দিকে তাকিয়ে চোখ মুছতেছে। শান্ত থেমে গেল। এই সময় কাঁদতেছে কেন মেয়েটা? আমি তো কিছু বলি নাই, আগেও তেমন কিছু বলিনি, তাহলে কাঁদে কেন? এখন জিজ্ঞাসা করলে কিছু বলবে না, থাক, অজানাই থাক। শান্ত বাইকে বসতে আহানা চমকে কল্পনার রাজ্য থেকে বেরিয়ে ঠিক হয়ে বসলো। শান্ত চুপচাপ বাইক চালাচ্ছে, কিছু বলছে না, আহানাও বলছে না। বাইকের আয়নায় দেখা যাচ্ছে আহানা আকাশের দিকে চেয়ে আছে।
আহানা জানো কি, আমি আগে ভাবতাম আমি হাঁটলে আকাশের তারা চাঁদও হাঁটে আমার সাথে, আর আমি থেমে গেলে তারাও থেমে যায়। আমিও সেটাই ভাবতাম। আমি এখনো ভাবি, ছোটবেলার কিছু কিছু ভুল ধারণা ভুলে থাকতে ভালো লাগে। আবার জানো, আমি ভাবতাম টিভিতে যে শো দেখতো সেখানে নায়ক নায়িকারা একটা জামার ভিতরে আরেকটা জামা পরে থাকতো, 5 সেকেন্ড তারা যেন জামা বদলাতে পারে। আমি বোকা, জানতামই না যে ভিডিও কাট করা যায়। ওরা জামা চেঞ্জ করার সময় কাট করে ভিডিও এডিট করা হতো। আহানা হেসে দিল। শান্তও মুচকি হাসলো। আহানাকে সে হাসাতে পেরেছে। আহানাকে সবকিছুতে মানায়, কিন্তু কান্নায় মানায় না। আহানাকে কাঁদতে দেখলে শান্তর বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সে সহ্য করতে পারে না আহানার চোখের পানি। সেদিন মোহনগঞ্জ রাতের বেলায় আহানার কান্নায় শান্ত নিজেকে অনেক কষ্টে সামলেছিল, শুধুমাত্র আহানাকে সামলানোর জন্য। কারণ সে নিজেও কাঁদলে আহানাকে সামলানো যেত না। তোমার বাসায় এসে গেছে। আহানা বাইক থেকে নেমে শান্তকে বাই বলে হেসে দিয়ে চলে গেল বাসার ভেতর। কান্নার পরে যে এমন হাসতে পারে তার মতো কঠিন মানুষ আর নেই। আমি কান্নার পর হাসতে জানি না, আর এই মেয়েটা জানে। একদিন শিখে নিব, ওর থেকে শেখার অনেক কিছু আছে। কিভাবে হাতে টাকা না থাকলেও গায়ের অলংকার বেচে চাল কেনা যায়, কিভাবে শুধু ভাত নুন খেয়ে মাস কাটানো যায়, কিভাবে দুটো জামা দিয়ে বছর কাটানো যায়, একটা ধুয়ে আরেকটা পরে। আয়না না কিনে লেকের পানিতে নিজেকে দেখার বুদ্ধি, মেকআপ না করে মুখে হাসি নিয়ে নিজেকে সুন্দর রাখা যায়। মা বাবা ছাড়া নিজেকে নিজে আঁকড়ে ধরে কিভাবে বাঁচা যায়। আমি তো মাকে ছাড়াও অচল, আর এই মেয়েটাকে না মা বাবা ছাড়া দিন অতিবাহিত করছে। হয়তো তাই সে কান্নার পরেও হেসে দেওয়ার ক্ষমতা রাখে। শান্ত জ্যামে বসে এসবই ভাবতেছে। আহানা এক্সট্রা অর্ডিনারি একটা মেয়ে। একটা ফেরিওয়ালা পাশ দিয়ে যাচ্ছে, তার কাছে হরেক রকমের আয়না। শান্ত লোকটাকে থামতে বলে একটা আয়না পছন্দ করে কিনলো। এটা আহানাকে দিব, কিন্তু ও তো এমনি দিলে জীবনেও নিবে না। কি করা যায়? পরের দিন সকালে আহানা মিষ্টিকে পড়াচ্ছে। মিষ্টি বলল, মিস, আমি তোমাকে একটা জিনিস দিব, তুমি নিবা? আহানা হেসে বলল, কি? মিষ্টি তার পেছন থেকে লুকানো একটা আয়না বের করে আহানাকে দিল। আহানা চমকে তাকিয়ে আছে আয়নার দিকে। এটা তো সেই আয়না যেটা ওই দিন পছন্দ করেছিল, টাকার জন্য কিনতে পারে নাই। তুমি এটা পেলে কই, আর আমাকে কেন দিচ্ছ? মিস, এটা প্লিজ নাও, আমার তরফ থেকে গিফট। কিন্তু এটা নাও না প্লিজ, না হলে আমি কেঁদে দিব কিন্তু। আহানা মিষ্টির মাথায় হাত বুলিয়ে আয়নাটা নিল। মিষ্টি মুচকি হেসে চেয়ে আছে। শান্ত ওকে যা যা বলতে বলেছে ও ঠিক তেমন করেই বলেছে। আহানা বাসা থেকে বের হতেই শান্ত লুকিয়ে আহানার হাতের দিকে তাকালো। হাতে আয়না দেখতে পেয়ে খুশিতে লাফিয়ে উঠল সে। আহানা আওয়াজ পেয়ে পেছনে তাকালো। শান্তর বাসার দরজা খোলা। শান্ত দরজার পেছনে লুকিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আহানা কাউকে দেখতে না পেয়ে চলে গেল বাসা থেকে। আজ ভার্সিটি অফ, শুক্রবার বলে, কিন্তু অফিস তো খোলা 1টা থেকে। আহানা বাসায় ফিরে সব পরিষ্কার করে নিল। হাঁড়ি পাতিল মেজে রুমে আসলো হাত মোছার জন্য। তখনই আয়নার দিকে চোখ গেল তার। এই প্রথম তার নিজের একটা আয়না হলো। নিজেকে আয়নার কাছে এসে দেখতেছে সে। কপালে পাতিলের কালি লেগে আছে। হাত দিয়ে মুছতে মুছতে ভাবলো পাতিল মাজার সময় লেগেছে হয়তো। খুশি হয়ে আয়নাটা টেবিলের উপর সাজিয়ে রাখলো। কি ভালো লাগতেছে আয়নায়। মিষ্টি খুব ভালো একটা মেয়ে, আমাকে গিফট করেছে, তাও আমার পছন্দের একটা জিনিস, যেটার খুব দরকার ছিল আমার। ভাত চুলায় বসে আহানা টেবিলে বসে নোট কমপ্লিট করায় ব্যস্ত হয়ে পড়ল। একেবারে 12টার দিকে উঠে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বাসা থেকে বের হলো সে। এরই মাঝে ঘটে গেল দুর্ঘটনা, আর সেটা হলো স্লিপ খেয়ে পড়ে গিয়ে জুতা ছিঁড়ে গিয়েছে। হাতে 1 টাকাও নেই যে জুতা সেলাই করবে, আবার অফিসে যেতে দেরি হয়ে যাবে। জুতা বাসায় রেখে চুপ করে বসে রইল কিছুক্ষণ। বাসায় আহানা খালি পায়ে থাকে। স্যান্ডেল কেনার টাকা নেই তার হাতেই, থাকেও না কোনোদিন। যেখানে 50 থেকে 70 টাকায় চাল পাওয়া যাবে 1 মাসে, সেখানেই সেই টাকা দিয়ে স্যান্ডেল কেনার কি দরকার। খালি পায়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এখন, তাই কোনো উপায় না পেয়ে খালি পায়ে হেঁটে হাঁটা ধরল সে। প্লাজো টেনে একটু নিচে নামালো যাতে পা দেখা না যায়। হেঁটে হেঁটে অফিসে আসলো সে। শান্ত কম্পিউটারের সামনে বসে কাজ করতেছে। আহানা কেবিনে এসে বসতেই খেয়াল করলো বেবি আর আরো কয়েকজন মেয়ে হাসাহাসি করতেছে তার দিকে তাকিয়ে। এই হাসির কারণ হলো আহানা খালি পায়ে এসেছে।
একজন তো বলেই দিল যে আহানা, আজ তুমি ভুলে জুতা ছাড়াই আসছো? হুঁশ আছে তোমার? আহানা চুপ করে নিচের দিকে তাকিয়ে বসে রইল। শান্ত কাজ করতে করতে বলল, জুতা ভুলে রেখে আসার মতো জিনিস না, কি হয়েছে সেটা বলো। না, সত্যি ভুলে গেছি। তো তাহলে চলো, নতুন জুতা কিনবে। না। শান্ত কিছু না বলে আহানার ব্যাগটা ছো মেরে নিয়ে নিল। এই, আপনি আমার ব্যাগ নিলেন কেন? দিন বলছি। ব্যাগে একটা রুমাল, এক বোতল পানি আর 50 পয়সার একটা চিকি। শান্ত হেসে দিয়ে বলল, ব্যাগে তো আহামরি কিছু নেই। তুমি যেভাবে রণচণ্ডী রূপ ধারণ করলা, তাতে তো ভাবলাম সোনা রূপা লুকানো। আর এই 50 পয়সার সিকি রাখছো কেন? কোনোদিন যদি 50 পয়সার আরেকটা সিকি পাই, তাহলে এটা আর ওটা মিলে তো 1 টাকা হবে, তাই না? হা হা, তোমার ধৈর্য আছে বলতে হবে হানা। ও মাই গড, চলো জুতা কিনবা। টাকা নেই, আর আমি আপনার থেকে টাকা নিব না। যখন বেতন পাবে তখন না হয় দিয়ে দিও। এখন তো তোমার জুতা দরকার, তাই না? আহানা ভাবতে লাগলো, বেতন পেলে তো দিয়ে দিতে পারবো টাকা, ততদিন তো খালি পায়ে থাকা যায় না। আচ্ছা চলুন। অফিস শুরু হতে আর 30 মিনিট বাকি। শান্ত আহানাকে নিয়ে বাটার একটা দোকানে আসলো। আহানার পায়ে হাত দিয়ে কর্মচারী চমকে বলল, স্যার, ম্যামের তো পা কেটে গেছে অনেকটা। না, কাটা যায়নি, ইটের কোনা ঢুকছিল। ওটা ইটের কোনার গুঁড়ো, তাই রক্ত মনে হচ্ছে। শান্ত ছেলেদের জুতো দেখছিল। কর্মচারীর কথা শুনে কাছে এসে নিচে বসে আহানার পা ধরতে যেতেই ও পা সরিয়ে ফেললো। বললাম না ঠিক আছে, এই জুতাটা পছন্দ হয়েছে আমার, এটাই নিব, চলুন যাই। এই জন্যই তো ভাবি, তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলা কি জন্য? আমাকে বললে কি তোমাকে বকতো? আজব মেয়ে তো তুমি। কেউ তোমাকে বকতো? আজব মেয়ে তো তুমি। পা কেটে পায়ের ভিতরে মাংস দেখা যাচ্ছে, আর উনি বলে ইটের গুঁড়া। বোকা পাইছো আমাকে? আচ্ছা ভাই, আপনাদের কাছে ফার্স্ট এইড বক্স আছে? না, বাট এনে দিতে পারবো। আপনি একটু বসেন। কর্মচারী চলে গেল ফার্স্ট এড বক্স আনতে। শান্ত আহানার দিকে এমন করে তাকালো, মনে হয় এখনই কাঁচা গিলে ফেলবে। আহানা বিরক্ত নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। জীবনে হাত পা কাটলে সে মলম লাগায় নাই, এদিকে নজরও দেয় নাই। এমনি এমনি ঠিক হয়ে যেত, আর এই লোকটা একটু কাটা গেলেই মলম নিয়ে হাজির হয়। শান্ত আহানাকে বকতে বকতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল পায়ে। নতুন জুতা বলে পায়ে দিয়ে হাঁটতে আহানার আরো বেশি কষ্ট হচ্ছে, তাও চুপচাপ হাঁটছে। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি বাইক আনতেছি অফিসের গ্যারেজ থেকে। একটু গেলেই তো অফিস, আবার বাইক লাগবে না। ওই যে অফিস দেখা যাচ্ছে। তো তুমি কি চাও বা আরো কাটতে, নাকি আমি তোমাকে কোলে নিতাম? সব আমার কোলে ওঠার ধান্দা। বুঝি বুঝি, সব বুঝি। শুনুন, উল্টোপাল্টা কথা বলবেন না একদম, ঠিক আছে? বাইকে করেই যাব। যান, বাইক নিয়ে আসেন। শান্ত বাইকে চাবি হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে হেঁটে চলে আসলো অফিসের দিকে। তারপর বাইক নিয়ে এসে আহানাকে নিয়ে অফিসে ফিরল। ওকে গাইজ, সবাই কাল তৈরি হয়ে থাকবে। আমরা সকাল 8টায় কুমিল্লার জন্য রওনা হব। সবাই 2 দিনের জামা কাপড় নিয়ে বের হবে, ওকে? আর অবশ্যই ফাইলগুলো সাথে নিবে। ওকে। জিসান স্যার। আহানা। কি? শান্ত বলল, কাল তুমি মিষ্টিকে পড়িয়ে আমার সাথে অফিসে যেও। তারপর সেখান থেকে আমরা অফিসের গাড়িতে উঠবো। তুমি তো হাঁটতে পারছো না, তাই না? আপনি বাইক নিয়ে অফিসে যাবেন? তো আপনার বাইকে কি হবে? কুমিল্লা তো অফিসের গাড়িতে যেতে হবে। আরে আমি আর তুমি রিক্সা দিয়ে যাব। ওকে, এই নাও 50 টাকা। কেন? মিষ্টিকে পড়াতে আসার সময় রিক্সা নিও। আমি টাকা নিব না, হেঁটে আসতে পারবো। পরে টাকা দিয়ে দিও, তাহলেই তো হয়। ওকে। ধার কত টাকা হলো তাহলে? জুতা 100, এখন 50। তুমি 100 দিও। 1 মিনিট, আমাকে বোকা পাইছেন? জুতা 1050 টাকা, আর এখন 50, তাহলে মোট 1100 টাকা। আপনি মাত্র 150 পেলেন কই? আরে আহানা, ডিসকাউন্টে জুতা নিছি, তাই বলে 1050 টাকার জুতা 100-তে দিয়ে দিবে? তুমি জুতা কবে কিনছো মনে আছে তোমার? দোকানে 99% ডিসকাউন্ট ছিল। সাইনবোর্ড দেখো নাই? 99 ডিসকাউন্ট কেউ দেয় না, হয় 50%, না হয় 40%। আপনি এত মিথ্যে কথা বলেন কিভাবে? আমি দেখছি সত্যি। আর তুমি আমাকে বেশি টাকা কেন দিতে চাচ্ছ? যত নিছি ততই দাও। শুনুন, আমি দেখছি জুতার দাম 1050, আর আপনিও 1000 টাকার নোট বের করেছিলেন, সেটাও দেখেছি আমি। তো আমি তো জানতাম না 99% ডিসকাউন্ট চলে। পরে ওরা আমাকে টাকা ফেরত দিয়ে দিছে।
আপনি একটা পাগল, আমাকেও পাগল বানাবেন? ব্রেক টাইমে আহানা তার কেবিনে বসে শান্তর দিকে চেয়ে আছে। শান্ত রিয়াজের সাথে কথা বলতে বলতে একবার এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আহানা শান্তকে ভালোভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে। শান্ত আজ সাদা একটা শার্টের সাথে ব্রেক টাই পরেছে। কথা বলার মাঝে মাঝে চুলগুলো মাথা থেকে সরিয়ে এপাশ ওপাশ করতেছে। কত সুন্দর লাগতেছে। শান্তর ওয়াইফ অনেক লাকি হবে, তবে আবার কিসমতও তার একটু খারাপ হবে, কারণ শান্ত অনেক ঝগড়ুটে, মাথা খাওয়ার মতো ঝগড়া করে বেড়ায় সারাদিন। মা গো মা, আমি পাগল হয়ে যাই। আর উনি ওনার ওয়াইফ তো মনে হয় ডেইলি 2বার জ্ঞান হারাবে ঝগড়া সহ্য করতে করতে। হাই। আহানা চমকে শান্তর থেকে চোখ সরিয়ে যে হাই বলল তার দিকে তাকালো। কোনার কেবিনে নিহাল এসেছে। নিহাল হাই বলল। আহানা আজ পর্যন্ত তার সাথে কোনো কথা বলেনি। এভাবে হঠাৎ হাই শুনে সে চমকে গেল। ইতস্তত হয়ে বলল, হ্যালো, কি খবর? অন্যমনস্ক হয়ে বসে আছো যে? এনিথিং রং? না, কিছু না। শান্ত কথা বলতে বলতে আহানার দিকে নজর রাখতেছিল। নিহালকে আহানার পাশে দেখে ফোনে কথা বলা অফ করে এগিয়ে আসে আহানার পাশে, ওর কেবিনে বসে গেল। নিহাল শান্তকে হাই বলে, আবার আহানার সাথে কথা বলে ব্যস্ত হয়ে পড়ল। রিয়াজ, কি সমস্যা তোমার? বুক করা জিনিসের মাসির মতো ভাগ বসাতে আসছিস কেন? কি সমস্যা তোর? তোর জন্য কি মেয়ের অভাব পড়ছিল, বেয়াদব? দুম করে ফোন কেটে শান্ত ফোনটা রেখে সামনে তাকিয়ে দেখলো নিহাল চলে গেছে। আহানা মুচকি এসে পানির বোতল নিয়ে পানি খাচ্ছে। শান্ত ভ্রু কুচকে নিহালে চলে যাওয়া দেখছে। কোথা থেকে এসব বিনা দাওয়াতে চলে আসে কে জানে। কোথা থেকে কি যেন পোড়া পোড়া গন্ধ আসতেছে। কই, আমি তো পাচ্ছি না। সৌদে লাগছে মেবি। হতে পারে। অফিস ছুটির পর আহানা শান্তর বাইকে উঠতে নিলে নিহাল বলল, শান্ত, তোমার কাজ থাকলে বলিও, আমি আহানাকে ড্রপ করে দিয়ে আসবো। শান্ত হেলমেট পরতে পরতে বলল, আমার কাজ তো শেষ। আহানা যখন শেষ হয়েছে ঠিক তখন। সে ইউ ডোন্ট ওয়ারি। নিহাল মুখ বাঁকিয়ে চলে গেল। আহানা মুখে হাত দিয়ে হাসতেছে। এই যে ম্যাডাম, এত না হেসে আমাকে শক্ত করে ধরুন, নাহলে পড়ে যাবেন। আহানা হাত নিয়ে শান্তর কাঁধে রাখতে গিয়ে আগে হাত পড়ল শান্তর গলায়। শান্ত সাথে সাথে চোখ বন্ধ করে হেসে বলল, আহানা, গলার ওপারের পাশে একটু চেপে দাও তো, সকাল থেকে ব্যথা করতেছে। আচ্ছা। আহানা সুন্দর করে মালিশ করে দিল। থ্যাঙ্কস, এর জন্য আজ তোমাকে বাদাম খাওয়াবো। না, আমি বাসায় যাব, হাঁটতে পারবো না আর। তোমার বাইক থেকে নামতেও হবে না। আর হ্যাঁ, তোমাকে খাওয়ানোর এত শখ নাই আমার। আমি জাস্ট নিজে খাবো, তো তাই বললাম তোমাকে খাওয়াবো। না খেলে না খেও, আমি খাবো, চাও খাবো, তুমি চেয়ে চেয়ে দেখিও। শান্ত বাইক থামিয়ে গেল বাদাম আনতে। বাদাম হাতে নিয়ে চায়ের দোকানে গিয়ে বসলো চা বানাতে। বাদাম খাচ্ছে আর আহানার দিকে ফিরে বাদামে ফু দিচ্ছে। আহানা মুখ বাঁকিয়ে এদিক ওদিক দেখে যাচ্ছে। নাও, বাদামের খোসা ছাড়িয়েছি, খাও এবার। আমার মা আমি রাগ করলে আমাকে বাদামের খোসা ছাড়িয়ে দিত, কারণ আমার বাদাম অনেক প্রিয় খাবার। খাবা নাকি নাক টিপে খাওয়াইতাম? আহানা শান্তর হাত থেকে বাদাম নিয়ে মুখে দিল। পাশ দিয়ে একটা কাপড় হেঁটে যাচ্ছিল ফুটপাতের উপর দিয়ে। মেয়েটা ছেলেটাকে বলল, দেখো, মানুষের বিএফরা তাদের জিএফকে বাদামের খোসা পর্যন্ত ছিলে দেয়, আর তুমি কিনা আমাকে আজ পর্যন্ত বাদামও খাওয়ালে না। ছেলেটা থমথমে খেয়ে বলল, আজই তো খাওয়াবো। এমনি কি এখনই? ওয়েট বাবু। ছেলেটা বাদাম নিয়ে এসে তার জিএফকে বাদাম ছিলে দিতে লাগলো। আহানা হাসতে হাসতে ওদের দিকে চেয়ে আছে। শান্ত এবার চলে গেল চা আনতে। চা নিয়ে এসে আহানার পাশে হেলান দিয়ে দাঁড়ালো। দুজনেই চায়ে চুমুক দিয়ে একজন আরেকজনের দিকে তাকালো। আমার চেয়ে চিনি বেশি দিচ্ছে। আর তোমার? আমার চেয়ে চিনি কম দিচ্ছে। দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। শান্ত তার চায়ের কাপের অর্ধেক চা আহানার চায়ের কাপে ঢেলে কাপটা ভর্তি করলো। আবার সেই কাপের চা আবার তার কাপে ঢেলে ঠিক করে নিল। এবার পারফেক্ট। চা খাওয়া শেষে দুজনে বাসায় ফিরে আসলো। আহানা জুতা খুলে খালি পায়ে হেঁটে হেঁটে ভাত বসালো। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লো সে। আজ খুব ঘুম পাচ্ছে, পায়ের ব্যথার কারণে হতো বা। সকালে অনেক কষ্ট উঠলো সে। ব্যাগ, তার বাকি জামা, পানি বোতল, ফাইল, রুমাল আর ফোন নিল। বাসা থেকে বের হতেই দেখলো রিক্সা একটা দাঁড়িয়ে আছে। আহানা বলল, যাবেন? উনি বলল, যাবে। আহানা চুপচাপ রিক্সায় উঠে ভাবতে লাগলো, তাদের এলাকায় সহজে রিক্সা পাওয়া যায় না, আর আজ কিনা ভোরবেলায় রিক্সা পেয়ে গেল। মিষ্টিদের বাসার সামনে এসে রিক্সাওয়ালাকে 50 টাকা নিয়ে নামলো সে।
তারপরে 1 ঘন্টা মিষ্টিকে পড়িয়ে বাসা থেকে বেরিয়ে দেখলো শান্ত ব্যাগ নিয়ে বের হচ্ছে। ব্লু জ্যাকেট আর ব্ল্যাক জিন্স পরেছে, চোখে সানগ্লাস। ব্যাগ বের করে আহানার দিকে চেয়ে মুচকি হাসলো সে। বাসা থেকে নেমে শান্ত একটা রিক্সা নিল। আহানা আগে উঠলো, তারপর শান্ত উঠতে আহানার মাথার সাথে দুম করে এক বাড়ি খেলো। আহ মা গো, আমার মাথা শেষ। একটু চেপে বসতে পারো না তুমি? আর কত চাপবো? আপনার হাতের ফুলা ফুলা এগুলোর কারণে তো সরতে পারতেছি না। ইউ মিন মাসেলস? হা হা হা। তাহলে আহানা স্বীকার করতেছে যে আমার বডি আছে। এত কথা বলেন কেন আপনি? মামা, সোজা গিয়ে বাম পাশের গলি ক্রস করলে যে রেস্টুরেন্ট পড়ে, স্টার হোটেল, পপুলার হসপিটালের রাস্তায় অপোজিট পাশে, ওটার সামনে দাঁড়াইও। রেস্টুরেন্ট কেন? ওমা, সকালে নাস্তা করবো না? আমি কিছু খাবো না। পরে টাকা দিয়ে দিও। আপনি খাবারের খরচ যদি 500 পড়ে, আপনি পরে বলবেন 50 টাকা। আপনাকে চিনি আমি। আচ্ছা 500ই বলবো, ওকে? রেস্টুরেন্টে এসে শান্ত পরোটা ভাজি আর চা অর্ডার করলো। খাওয়া শেষে আহানা বলল, তাহলে আপনি আমার থেকে 1050 প্লাস 50 প্লাস 300 নাস্তার খরচ, মোট 1400 টাকা পাবেন। শান্ত টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কিসের টাকা? কোথাকার টাকা? এই যে জুতা, রিক্সা ভাড়া আর এখন নাস্তার দাম। তো মানে কি? আমি বেতন পেলে দিয়ে দিব? আহানা, তুমি কিসের টাকার কথা বলতেছ? আমি তো কোনো টাকাই দিই নাই তোমাকে। কাল তো তুমি তোমার টাকা দিয়ে জুতা কিনছো। আজব তো, আপনি এত মিথ্যা কথা বলেন কেন? ভাত আর নুন খেয়ে তোমার ইয়াবার নেশা ধরেছে, ডাক্তার দেখাতে হবে। আপনি একটা বেয়াদব, মিথ্যাবাদী লোক আপনি। শান্ত বেল পে করে ধনিয়া 1 চিমটি মুখে দিয়ে ব্যাগ নিতে নিতে বলল, আহানা, আমি তোমার থেকে কোনো টাকা পাই না। তোমার স্মৃতিশক্তি লোপ পাইছে। তোমাকে মধু গরম পানি গুলিয়ে খাওয়াতে হবে। এখন চলো অফিসে যাই। গাড়িতে বসে ঝগড়া করিও, কেমন? আহানার আগে গসগস করতে করতে পেছন পেছন গেল শান্তর।